বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব প্রবাহে আজ কি থাকছে। ওয়াদা পূরণের নতুন যুদ্ধ শুরু বললেন প্রধানমন্ত্রী। চাইলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সহায়তা, নেতাকর্মীদের উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন যুগ। অভিন্ন নদীর পানি চুক্তির ক্ষেত্রে ইতিবাচক বলেছেন বিশ্লেষকরা, শঙ্কা পুশিনের। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত। ভারতকে সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডাক্তার শফিকের। কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। পলাতক স্বামী ফোরকানকে প্রধান আসামি করে মামলা দায়ের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সে যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বলেন, বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার হয়তো সফল হতে পারবে না। সেজন্য বিএনপি নেতৃবৃন্দের সহায়তা চান প্রধানমন্ত্রী। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এবার দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মত বিনিময় সভা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আগে তিনি বিএনপির হয়ে জনগণকে কথা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সুশাসন দেবেন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ দেবেন, নারী পুরুষ সকলে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। বিগত সরকার যা করেছে সেরকম কিছু হবে না। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী নেতাদের মনে করিয়ে দেন, তিনি বলেছিলেন এ নির্বাচন কঠিন হবে। তার বিশ্বাস সেটি নেতাকর্মীরা নির্বাচনের পরতে পরতে বুঝতে পেরেছেন। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। কিন্তু সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সভায় নেতাদের কথাও মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই কৃষিবিদ ইনস্টিটিউটে জড়ো হন নেতাকর্মীরা। সবার মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এর মাধ্যমে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমবে বলে প্রত্যাশা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের। শুভ মাহফুজের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে এ ধরনের মতবিনিময়টি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে হলেও সকাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। দলীয় স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবে। আজকে প্রথম আমাদের দলীয় সাংগঠনিক একটা মিটিং চলছেন। এখানে গোটা দেশের নেতাকর্মীদের একত্রিত করেছেন। আগামীতে রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে,
আমাদের নেতাকর্মীদের করণীয়টা কি, এটা একটা দিক নির্দেশনামূলক একটা বার্তা দিবেন। জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই ইউনিক প্রোগ্রাম। এটা আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা যে ঐতিহাসিক দিন, অভূতপূর্ব ঘটনা যে এইভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সব মন্ত্রী জবাবদিহিতা করতে হচ্ছে আজকের এই প্রোগ্রামে। সংগঠনকে তৎপরতা বৃদ্ধি করা, যেমন সরকার কি করছে সেই মেসেজটা জনগণের কাছে পাঠানোর জন্যই তৃণমূলদের কাছকে ডেকেছে। তৃণমূল মত বিনিময় করছেন এবং আমরা তো বলছি আমাদের কোন জায়গায় লিকেজ রয়েছে, কোন জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সেগুলি আমরা বলছি। আমাদের যে কাজকর্ম চলছে এটা মানুষ কিভাবে নিচ্ছে, মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু আগের মতো আছে কিনা, এটা কিভাবে বাড়ানো যেতে পারে, এই সমস্ত বিষয়। এই মতবিনিময় সভার মাধ্যমে সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যে সমন্বয় ঘটবে বলেও জানান নেতারা। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, দলের নির্বাচনী ইশতেহার ও সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনাই এই সভার মূল লক্ষ্য। কিভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। মূল উদ্দেশ্য, জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মতৎপরতা নেতাকর্মীদের জানাশোনার কথাও জানান মাহাদি আমিন। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন। দীর্ঘদিন পর দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরেছে, একই সাথে জনমনে শান্তি ও স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশের অবদানের কথা তুলে ধরে তিনি জানান, পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে তাহলে পুলিশের দায়িত্ব পালনের পথ অনেকটা সহজ ও সুগম হয়ে যাবে। জাতীয় অগ্রগতির সাথে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ সময় সব ধরনের সহিংসতা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সময় শনিবার বেলা 12টার দিকে রাজ্যপাল আর.এন. রবির কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানে শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নমস্কার। কড়া নিরাপত্তায় মোড়া কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ আশেপাশের শহর। শনিবার সকাল 11টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা তিনজন হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। বাংলাদেশ সময় দুপুর 12টার একটু পর রাজ্যপাল আর.এন. রবি নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নামে শপথ করিতেছি যে। আর এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। এর আগে 2 দফা ভোটের পর গত 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। শুভেন্দুর শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল ভারতের গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে।
বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন যুগে প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে বাংলাদেশ প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে বিজেপির। অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির ক্ষেত্রে তা কিছুটা ইতিবাচক হলেও সীমান্তে পুশিনের মতো ঘটনা বাড়তে পারে বলে শঙ্কা তাদের। সেই সাথে পশ্চিমবঙ্গে ডানপন্থী রাজনীতির এ উত্থান প্রভাবিত করতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকেও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। শনিবার শুভেন্দু অধিকারীর শপথের মধ্য দিয়ে কংগ্রেস বাম তৃণমূল জামানা শেষে পশ্চিমবঙ্গের সরকারে যাত্রা শুরু হলো হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির। দীর্ঘতম সীমান্ত, জাতি ও ভাষাগত মিল থাকায় পার্শ্ববর্তী এই রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক, গঙ্গা তিস্তা চুক্তি, সীমান্তে পুশিন ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো ইস্যুগুলো। বিশ্লেষকরা বলছেন, দিল্লির পাশাপাশি কলকাতাতেও বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এখন সহজ হবে। দিল্লিতেও এখন বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, সুতরাং এখানে পলিসিগত কোনো আদর্শগত পলিসিগত কোনো বিরোধ নেই। পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। এখন এই সুযোগটাকে গ্রহণ করা হবে কি হবে না সেটা নির্ভর করবে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরে। পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থ দেখার জন্য সবাইকে দেখতে হবে, মমতা থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, যে আসুক তাকে দেখতে হবে। এটা আমরা যেভাবে ভাবি সেরকম না যে আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে। সুতরাং আমি দেখি না তিস্তার ক্ষেত্রে কোনো আশা, বরং এটা আরও সিরিয়াসলি না হওয়ার সম্ভাবনা বেশি। আগে একটু আশা থাকলে এখন আশা থাকবে না। এছাড়া সীমান্তে পুশিনের ঘটনা বাড়বে এমন শঙ্কার পাশাপাশি পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় অনুঘটক বাড়াতে পারে, যা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ কোনো বিশ্লেষকের। বিজেপির এই উত্থানের কারণে এখানে যারা ধর্মীয় রাজনীতি করে তাদের জন্য সুবিধা হলো, কারণ তারা ওইটাকে জুজুর ভয় দেখিয়ে এখানে ওইটাকে ব্যবহার করবে অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে। মানুষ দেখবে বাংলাদেশ চারিদিকে বিজেপি সরকার আছে, ধর্মীয়ভাবে আমাদের আভ্যন্তরীণ হস্তক্ষেপ করছে নানাভাবে, মুসলমান নিগৃহীত হচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতে, তো রিয়াকশন বাংলাদেশে হবেই, সেটা অবধারিত। দিন শেষে পশ্চিমবঙ্গ বা দিল্লির ক্ষমতায় যেই থাকুক, মোটা দাগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ধারণ হবে এমন মতো কারো। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কলেজ ছাত্র সহ দুজনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই ইউনিয়নের ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। মুরসালিন স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের 11 বর্ষের শিক্ষার্থী। বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে মুরসালিন সহ বেশ কয়েকজন বাংলাদেশ সীমান্তে গেলে বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিনের মৃত্যু হয়। নিহত অপরজন একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যু পর্যালোচনা করছে দলটি। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তি রয়েছে, যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে রবিবার থেকেই সরাসরি মাঠে নামার কথাও জানান তিনি। কাপাসিয়ায় 5 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনসচেতনতা ও প্রতিবাদমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সংসদ শুরু হতে এখনো 1 মাস বাকি, তাই এ সময় বসে না থেকে ঘাতকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামায়াত আমির আরও বলেন, সরকার অতিমাত্রায় রাজনীতিকরণে জড়িয়ে পড়েছে। ফেসবুকে যুদ্ধ না করে বাস্তবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি। থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারাও গণভোটের পূর্ণ বাস্তবায়ন চায় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই না। সরকার এখন বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না।
এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়, কোথায় যায়, কার লোক, কে শেল্টার দেয়, এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলো না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না, ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপেটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সব। জনগণের সমস্যা, অসঙ্গতি ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইশরাক হোসেন আরও বলেন, বিগত 17 বছর সাংবাদিকতার উপর স্টিম রোলার চালানো হয়েছিল। সরকার ও সরকারি গোয়েন্দা সংস্থার চাপ প্রয়োগের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ধ্বংস করা হয়েছিল শুধু একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার টিকিয়ে রাখার জন্য। অতীত ব্যবস্থা থেকে দেশ মুক্ত হয়েছে জানিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে যাবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া বক্তব্যে 1971-এ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। পাশাপাশি 2024 সালে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে নিহত, আহত ও অঙ্গহানির শিকার ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান। জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে যে আগামী দিনে আপনারা নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে সাংবাদিকতা মাধ্যমে বাংলাদেশের সকল ধরনের যে অসঙ্গতি রয়েছে, যে জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলা তুলে ধরবেন, যাতে করে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে তারা যাতে সেই সমস্যাগুলা নিরসন করতে পারে। গণমাধ্যম একটা চেক এন্ড ব্যালেন্সের পরিস্থিতি আমরা তৈরি করতে পারি এবং জনগণের সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন এবং রাষ্ট্র যেটা রয়েছে একটা সংযুক্তি তৈরি হয়। গাজীপুরে স্ত্রী, 3 সন্তান ও শালক সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ফোরকানকে প্রধান আসামি করে মামলা করেছেন নিহত শারমিনের বাবা। গাজীপুরের কাপাসিয়া থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও মীর হোসেন রিয়ালের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গাড়ি চালক স্বামী, 3 সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন শারমিন আক্তার। প্রতিদিনের মতো শনিবার রাতে সন্তানদের বুকে জড়িয়ে নিজ ঘরে ঘুমাতে যান শারমিন, কিন্তু কে জানতো এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। 3 সন্তান, ভাই সহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তারা 5 জন। শনিবার সকালে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। তবে সন্দেহের টানা বেঁধেছে স্বামী ফোরকানকে নিয়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফোরকান। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 5 জন বাচ্চা একটা খাটের মধ্যে দেখলাম লাশ, আর 3 জন বাচ্চা আর মহিলারা 2 জন। আর ছোট বোন 3টারে মনে করেন নিচে ফ্লোরে শুয়েছিল, ওই জায়গা থেকে 3টারে হয়তো মারা হয়েছে। আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। লাশ বাইর করার আগে আমরা বিচার চাই। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। এছাড়া ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি, তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয় সেটা করা হবে। নৃশংস এ হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত 11:30টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির ঠিকানা ইডেনে হবে না এমন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা গেটে টাঙানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। এর আগে শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা রাজনীতিমুক্ত ক্যাম্পাস কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এ ঘটনার জের ধরেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে কালো রং দিয়ে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস কথাটি লিখে দেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কেবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব।
বলেন এ খাতের সাথে দেশের লাখো মানুষের কর্মসংস্থান জড়িত। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপিটিভি এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এ খাত জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। ফলে সরকার এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানব সম্পদ তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধানে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন ফকির মাহবুব আনাম। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, অ্যাডকোর সাধারণ সম্পাদক এবং 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ কোয়াব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রাজধানীর শান্তিনগর মোড়ে মাতাল অবস্থায় মাইক্রোবাস চালানোর সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 3 জন। ঘটনাস্থল থেকে মাদকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। শনিবার গভীর রাতে শান্তিনগর মোড়ের ক্রসিং অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে চলা মাইক্রোবাস ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মাইক্রোবাসটিতে চালক সহ মোট 3 জন ছিলেন। আহতদের পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া মাইক্রোবাসের ভেতর থেকে বিভিন্ন দেশি বিদেশি মাদকও পাওয়া গেছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। মা দিবস আজ মায়ের জন্য উৎসর্গের দিন। দিবসটিতে যখন অনেকেই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত, তখন রাজধানীর ফুটপাত কিংবা বস্তিতে চলছে কিছু মায়ের টিকে থাকার লড়াই। তাদের এই সংগ্রাম শুধু সন্তানের মুখে খাবার তুলে দিতে। অনিশ্চিত এই জীবনেও সন্তানকে আগলে রাখার এমনই 2 মায়ের গল্প আসমাত্তার নূপুরের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। রোমানা আক্তার পাখির ঘর এটি। পলাশী মোড়ে ফুটপাতে পলিথিন ঘেরা ছোট্ট আশ্রয়। বিয়ের পর থেকে এখানেই তার সংসার। 4 সন্তানের জন্ম ও বেড়ে ওঠা ফুটপাতেই। 3 ছেলে আর 1 মেয়েকে নিয়ে বছরের পর বছর কাটছে রাস্তাতেই। প্রতিটি দিন শুরু হয় অনিশ্চয়তায়, তবুও স্বপ্ন দেখা থামে না রোমানার। ঠিকানা না থাকায় স্কুলে ভর্তি করাতে পারেননি শিশুদের, ফলে ভবিষ্যৎটাও অনিশ্চিত। এতিমখানার পিছে যে গিয়া লাইফ কেয়ারের ভর্তি করাতে গেছিলাম, বাপের আইডি কার্ড চাইছে, মার চাইছে, বাচ্চাগুলো চাইছে, ভর্তি করাইতে পারিনি, আয়া পড়ছে। 2টা বড় ছেলে আছে, ওই 2 জনকে দিতে চাইছিলাম, আর ওরা তো ছোট ছোট। রাজধানীর কাঁঠালবাগান এলাকার কালভার্ট রোডের এই ছোট্ট ছাপড়ি ঘরেই সোনিয়ার বসত। কোলজুড়ে 9 মাসের সন্তান। অভাব, অনটন আর অনিশ্চয়তার মধ্যেও সন্তানের মুখের হাসিই তার একমাত্র শক্তি। আমি যেহেতু ছোট বাচ্চা থেকে কাজ করতে পারবো না, যে স্বামী স্ত্রী 2 জনে মিলে চাকরি করবো, যে একটা আবার শাশুড়ি অসুস্থ, তা তো দেখতে আছেন। বড় করে মানুষের মতো মানুষকে পড়াশোনা করাতে চাই। ঝড় বৃষ্টি, ভয় কিংবা নিরাপত্তাহীনতা সবকিছুর সঙ্গেই প্রতিদিন লড়াই করতে হয় তাদের। তবুও সন্তানদের যেন কষ্ট না হয়, সেই চেষ্টা প্রতিনিয়ত। মা দিবসে তাদের জন্য কোনো আয়োজন না থাকলেও প্রতিদিনের সংগ্রামে তারা প্রমাণ করেন মায়ের ভালোবাসা কখনো পথ হারায় না। ভোর হয়ে সন্ধ্যা, রাত কাটে খোলা আকাশের নিচে। অনিশ্চিত জীবনে সন্তানকে বাঁচাতে লড়াই করে যাচ্ছেন হাজারো মা। তাদের এই লড়াই সংগ্রামে যেন মা দিবসে বড় বাস্তবতা। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে অন্তত 39 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা হামলায় 3 ইসরায়েলি সেনার প্রাণহানির কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার 2য় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দুপক্ষ।
লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর শহর জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। টাইরের কাছে বুদিয়াস, নাবাতিয়ে, বিনতে জবেল ও সাইদার বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয় সাকসাকিয়ে এলাকায়, যেখানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি ভবনে অভিযান চালানো হয়। এছাড়া সাদিয়াত, নাহরাইন, হাবুস ও মেফতুন এলাকাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে লেবাননের সিভিল ডিফেন্স। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করেছে তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি ড্রোন বিস্ফোরণে 3 সেনা আহত হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অভিযান চালানোর সেনাদের লক্ষ্য করে একাধিক প্রজেক্টাইল ছোড়ার কথাও জানিয়েছে তেল আবিব। এদিকে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজা আল হাবিব। লেবানন সফরে তিনি বলেন, মানবিক সহায়তা প্রস্তুত থাকলেও অনেক ক্ষেত্রেই তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের ভেতরে এখনও প্রায় 10 কিলোমিটার পর্যন্ত অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এই উত্তেজনার মধ্যেই আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে দ্বিতীয় দফা ইসরায়েল লেবানন আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৈরুত বলছে, আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে এবং পরিস্থিতি আবারও পূর্ণমাত্রা সংঘাতে রূপ নিতে পারে। মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে নতুন করে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক সূত্র। এদিকে যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমঝোতার সম্ভাবনায় কালো ছায়া হয়ে এসেছে ইরানের কঠোরপন্থী জেভেই পাইদারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকে আত্মসমর্পণ হিসেবে দেখছে তারা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা তেলবাহী জাহাজে মার্কিন হামলায় কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করে ইরানি সংবাদ মাধ্যম, যদিও স্থানীয় এক কর্মকর্তা সেই তথ্য অস্বীকার করেন। এদিকে হরমুজ এলাকায় আবারও সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সূত্র। তাদের দাবি, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে। উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশ 14 দফার একটি সমঝোতা স্মারক তৈরির চেষ্টা করছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো বড় মত পার্থক্য রয়ে গেছে। কূটনৈতিক এই প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী জেভি পাইদারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। 1979 সালের ইসলামিক বিপ্লবের আদর্শকে রক্ষার দাবি করা এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে বলে উঠে এসেছে CNN এর প্রতিবেদনে। এমনকি তারা আলোচনায় অংশ নিয়ে ইরানি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছেন। ইরানের নতুন নেতৃত্ব ঐক্যের বার্তা দিলেও এই গোষ্ঠী দেশটির ভেতরে বিভক্তি আরও স্পষ্ট করে তুলছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানত যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে তেল আবিবের ছড়ানো মিথ্যা তথ্য ও নেতানিয়াহু সরকারের উস্কানিতে হোয়াইট হাউস হামলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি জো কেন্ট এক্সে শেয়ার করেন। তবে তার এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে উড়িয়ে দেয় হোয়াইট হাউস।